হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স অ্যাড্রেডিসম চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের নতুন মডেল কোশ্চেন পেপার 8। কী আছে মডেল কোশ্চেন? 1 নম্বর কোশ্চেন বলেছি কি যে একটি C12 পরমাণুর ভর কত? একটি C12 পরমাণুর ভর কত? আমরা জানি যে C12 পরমাণুর ভর কত হয়, মানে 12 গ্রাম। C12তে পরমাণু থাকে কতগুলো? পরমাণু থাকে এন এর সংখ্যায়, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। এবার এটা যদি 12 গ্রামে হয় তো এত সংখ্যক পরমাণু থাকে, তবে এত সংখ্যক পরমাণু ভর আমরা বলতে পারি 12 গ্রাম, মানে 6.022 ইন্টু 10⁻23টি সংখ্যক এর ভর কত হয়? 12 গ্রাম। তো একটি C12 এর পরমাণুর ভর সমান কি লিখতে পারি আমরা? 12 বাই কত? 6.022 ইন্টু 10⁻23। এখানে ভাগ করে পাবো আমরা 1.992 ইন্টু 10⁻23 গ্রাম। তো উত্তর আসলে অপশান বি হলো উত্তর। 1 নম্বর কোশ্চেনে কি আসলে? অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 2, দেখো কি বলেছে 2 নম্বর প্রশ্নে। বলছে একটি ধাতু এম এর তুল্যাঙ্ক ভর দেওয়া আছে এক্স। ধাতুর তুল্যাঙ্ক ভর কত দেওয়া আছে? ধাতুর ব্র্যাকেটে এম তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু কত? এক্স। তুল্যাঙ্ক ভার এক্স মানে বলতে কি ধাতুটির অক্সাইডের সংকেত আছে Mn ও N। অক্সাইডের সংকেত বলেছে কত? Mn ও N। Mn ও N দেওয়া আছে, বলেছে এবার ধাতুটির পারমাণবিক ভর নির্ণয় করতে। আমার ধাতুটির পারমাণবিক ভর নির্ণয় করতে হলে আমরা কি করে এগোবো? আমাদের এগোতে হবে যে এই যে ধাতুটির তুল্যাঙ্ক ভর এক্স, তো বলতে আমরা কি বুঝি? বলতে আমরা বুঝি 8 গ্রাম O2 এর সাথে, অক্সিজেনের সাথে ধাতু যুক্ত হয় এক্স গ্রাম। বলতে পারি যে তুল্যাঙ্ক সূত্র অক্সাইড 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে ধাতু যুক্ত হয় কতটুকু? এক্স গ্রাম। এখানে আমাদের কতটুকু অক্সিজেন আছে? অক্সিজেন আছে 16N। 16N গ্রাম অক্সিজেন যুক্ত হয় কতটুকুর সাথে? এক্স বাই 8 ইন্টু 16N। কাটাকাটি কত হবে? 2, অর্থাৎ 2xN গ্রাম, অর্থাৎ 16N। এই যে অক্সাইডটা তৈরি করতে 16N কি লেগেছে? অক্সিজেন লেগেছে। তার দরুন ধাতু কতটুকু লেগেছে? এতটি 2xN। তার দরুন ধাতু কত লেগেছে? 2xN। তো এই যে 2xN ধাতু মানে কতটা? m সংখ্যক ধাতুর ওজন। m সংখ্যক m ধাতুর পরমাণুর ওজন হচ্ছে কত? ওজন হচ্ছে এটা। তো m এর পারমাণবিক ভর কত হবে? এর পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু 2xN বাই m। এটা হচ্ছে উত্তর। এটা উত্তর কোথায় হচ্ছে? অপশান এ। দেখে নাও একবার ভালো করে কোশ্চেনটা। খুব সুন্দর একটি কোশ্চেন দিয়েছে এখানে। বলেছে কত? একটি ধাতু এম এর তুল্যাঙ্ক ভর এক্স, ধাতুটির অক্সাইডের সংকেত দেওয়া আছে Mn ও N হলে ধাতুটির পারমাণবিক ভর কত? যদি কোনো ধাতুর তুল্যাঙ্ক ভর এক্স হয়, তার সেখান থেকে আমরা বলতে পারি 8 গ্রাম অক্সিজেনের সাথে ধাতুটি যুক্ত হয় এক্স গ্রাম। তা 8 গ্রাম, এই অক্সাইডের সংকেতে দেখো বলেছে N বলেছে, অক্সিজেন কত সংখ্যক? N। তো একটা অক্সিজেনের ভর কত? 16। তো Nটির সাথে 16N। তো 16N জন্য কত রকম বের করে দিলাম? 2xN। তো 2xN মানে কত? ক্যাপিটাল N সংখ্যক ছোট্ট m সংখ্যক m এর পরমাণু ওজন কত? এটা। তো একে কত হবে? m সংখ্যকের পরমাণু ভর কত হবে? যদি m দিয়ে ভাগ করলে হয়ে গেল। এটা উত্তর আমাদের। এটা হলো আমাদের উত্তর। নেক্সট 3 নম্বর। নেক্সট কত? কোশ্চেন নম্বর 3 বলেছে কি দেখো যে জলীয় NaOH দ্রবণের ঘনত্ব দেওয়া আছে 1.2 গ্রাম পার সেমি কিউব এবং জলের ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম পার সেমি কিউব। তবে দ্রবণটির মোলারিটি কত? গ্রাম পার সেমি কিউব দেওয়া আছে। তো সেমি কিউব সমান কত লিটার হয়? 1 সেমি কিউব সমান হয় 1000 লিটার। বললেন 1000 ml। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে যে NaOH দ্রবণের ঘনত্ব। NaOH দ্রবণের
ঘনত্ব সমান কত? দ্রবণের ঘনত্ব সমান হবে 1.2 গ্রাম পার সেমি কিউব দেওয়া আছে। তবে আমরা এখানে লিখতে পারি যে 1 সেমি কিউব আয়তনের ভর কতটুকু না 1.2 গ্রাম বলতে পারি। ভর কত? 1.2 গ্রাম। একইভাবে 1000 সেমি কিউবের ভর কত হবে? 1000 সেমি কিউব এর আয়তনের ভর হবে 12.2 ইন্টু 1000 সমান আসলো কত? 1200 গ্রাম। তো 1200 গ্রাম যে জলীয় দ্রবণটা কত? হাজার এটা কত? 1000 সেমি কিউব মানে কত? 1000 ml বা 1 লিটার। এটা কত আসলো? 1200 গ্রাম আসলো। তো আমরা বলতে পারি যে 1000 গ্রাম জলে NaOH আছে কতটুকু? 200 গ্রাম বলতে পারি। 1200-র মধ্যে 200 হচ্ছে NaOH আর 1000 হচ্ছে জল। 1000 গ্রাম জলের আয়তন কত হয়? 1000 ml হবে। 1000 ml বা 1000 সেমি কিউব বা 1000 ml। কারণ কি? কারণ এখানে দেওয়া বলছে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব দেওয়া আছে। জলের ঘনত্ব 1 গ্রাম পার, তবে 1000 সেমি কিউব জলে NaOH আছে কতটুকু? 200 গ্রাম। 1000 ml জল মানে কত? 1 লিটার জল। তো 1 লিটার জলে 200 গ্রাম যদি NaOH থাকে, সেই দ্রবণের মোলারিটি কত হবে? মোলারিটি হবে, যেহেতু 1000 ml নিচে আছে তাই 1000 ml 200 ভাগ 40 হচ্ছে NaOH এর আণবিক ভর। 40 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, উত্তর হচ্ছে 5 মোলার। নেক্সট কত? 4 নম্বর প্রশ্ন। কোশ্চেন নম্বর 4 কি বলেছে দেখো, 4D 5P 5F ও 6P কক্ষকগুলির শক্তির ক্রমবর্ধমান ক্রম অনুযায়ী সাজালে প্রাপ্ত সঠিক বিকল্পটি কী হবে? তবে আমাদের মধ্যে কী দেওয়া আছে? 4D 5P 4F 5F আর 5F, নেক্সট আছে 6P। তো 6P হলে এক্ষেত্রে কত হচ্ছে? এক্ষেত্রে এনে হচ্ছে 4 যোগ 2, এক্ষেত্রে কত? 5 যোগ 1, এখানে কত হচ্ছে? 5 যোগ 3, এখানে হচ্ছে 6 যোগ 1। এটা কত হবে? 5 যোগ 6, এটা যোগ করলে হবে 6, এটা যোগ করলে কত? 8, আর এটা যোগ করলে কত হবে? 7। তো আমরা কি জানি? যার n+n এর ভ্যালু বেশি তার শক্তি বেশি। তো কার শক্তি বেশি সব থেকে? 5P শক্তি সব থেকে বেশি। তারপরে কত হবে? 6P হবে। 6Pর পরে এই দুটো আছে, এই দুটো দেখো দুটোই n+l মান সমান হয়ে গেছে। আমরা কি জানি? n+l মান যার ক্ষেত্রে সমান হয় তার ক্ষেত্রে যার n এর ভ্যালু কম তার হচ্ছে শক্তি কম। শক্তির মধ্যে দুটোর মধ্যে কার শক্তি কম হবে? 5D শক্তি কম হবে, তাই হবে 5P, এবং সব থেকে শক্তি কম হবে 4D। এই হচ্ছে উত্তর আমাদের। উত্তর এই হলে আমাদের অপশন হচ্ছে এ যাচ্ছে। নেক্সট কত নম্বর কোশ্চেন? 5 নম্বর প্রশ্ন। কোশ্চেন নম্বর 5 দেখো, বলেছে যে বিবৃতি এবং কারণের কোশ্চেন। বিবৃতি এতে বলেছে কি? পটাশিয়াম পরমাণুর 19তম ইলেকট্রনটি 3D কক্ষকে প্রবেশ না করে 4s কক্ষে প্রবেশ করে। তো কারণ বলেছে কি? n+l নিয়ম অনুযায়ী কক্ষকে শক্তির তুলনা করা হয়। এটাও ঠিক, এটাও ঠিক। অপশন বিবৃতি ঠিক, কারণ ঠিক, এবং কারণ হচ্ছে এই বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাই উত্তর আমাদের অপশান এ। অপশান এ মানে কি? যে কারণ যে বিবৃতিতে এ দিয়ে বলেছে, বিবৃতি এটা ঠিক, কারণ আরটাও ঠিক, এবং দুটো আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। তাই উত্তর হচ্ছে আমাদের অপশান এ। নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, ভূমিস্তরে সিআর অর্থাৎ 24 ইলেকট্রন বিশিষ্ট এর বিন্যাসটি কী হয়? সিআর এর ইলেকট্রন বিন্যাস কত হয়? সিআর কত? 24। এটা একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এটা হয় আর্গন। আর্গনে কত? 18 হয়ে গেল। তারপরে 24 মানে কত হয়? 4s2 3d4 হয়। সবাই এইভাবে করে ফেলো তোমরা, 4s2 3d, টোটাল হচ্ছে 24। কিন্তু এই ইলেকট্রন বিন্যাস ভুল। কারণ কি? এখানে কাছে দেখো 4s2, এখানে 3d4, মানে এই 3d যে 4s থেকে যদি একটা ইলেকট্রন 3d দেওয়া হয়, একটা ইলেকট্রন যদি 3d দেওয়া হয়, তবে এটা কি হবে? এ আর 18, 4s1 আর 3d5। এই করলে দেখো এটা অর্থপূর্ণ, এটা অর্থপূর্ণ অবস্থায় আসছে। তাই এই ইলেকট্রন বিন্যাসটি অনেকটা স্টেবল ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য ইলেকট্রন বিন্যাসটা এরকম হয়। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী বলেছে? 1 মোল H2 এর H বন্ধন ভাঙতে 436 কিলোজুল শক্তির প্রয়োজন। সর্বোচ্চ কোন তরঙ্গদৈর্ঘ্যের আলো H বন্ধন ভাঙতে সক্ষম? তো উত্তর হবে আমাদের অপশান ডি। অপশান ডি কোন হবে? 200
274 ন্যানোমিটার। তো 274 ন্যানোমিটার হলে এই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি হয় সবথেকে বেশি হয়, কারণ এটা ব্যস্ত সম্পর্ক হয়, শক্তি সবথেকে বেশি হয়। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, নিচে ডি কক্ষক জোড়গুলির মধ্যে কোনটিতে ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে? কোনটিতে ইলেকট্রন অক্ষ বরাবর থাকে? ডি এক্স ওয়াই আর ডি এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার। তো ডি এক্স ওয়াই ডি এক্স স্কোয়ার বিয়োগ ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে অক্ষ বরাবর থাকে। তো ফার্স্টে অরবিটাল লোভ তোমরা একটু দেখে নাও কী কী হয়। ডি এক্স ওয়াই এটা কী হবে, যদি এটা এক্স অক্ষ হয় এটা ওয়াই অক্ষ হয়, তো ডি এক্স ওয়াই কীভাবে থাকবে, এই বরাবর থাকবে ডি এক্স ওয়াই। তারপরে ডি ওয়াই জেড, তো কী হবে, ডি ওয়াই জেড হলে এটা যদি ওয়াই অক্ষ হয় এটা জেড অক্ষ হয়, তো এইভাবে থাকে লোভগুলো থাকলো। তারপরে ডি জেড এক্স, জি এক্স কী হবে, এটা যদি এক্স অক্ষ হয় এটা যদি জেড অক্ষ হয়, লোভগুলো থাকবে এই বরাবর থাকবে। আছে কি ডি এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার, এটা হলে লোভগুলো কেমন থাকবে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হলে লোভ থাকে এই বরাবর, মানে অ্যাক্সিস বরাবর। আর ডিতে কি বলেছে, নেক্সট হচ্ছে ডি জেড স্কোয়ার হলে কী হয়, লোভগুলো থাকে জেড অক্ষ যদি এটা হয় তো জেড অক্ষ বরাবর লোভ থাকে, এখানে একটা অ্যাঙ্গেল থাকে, এই তো এক নট থাকে। এইটা হলো আমাদের পাঁচটা কক্ষক। দেখো ডি এক্স ওয়াই, ডি এক্স ওয়াই এর দুটি লোভ থাকে, এক্স ওয়াই তল বরাবর লোভগুলো বিস্তৃত থাকে। ডি ওয়াই জেডে থাকে কত, লোভগুলো ওয়াই এবং জেড অক্ষ জেড তল বরাবর বিস্তৃত থাকে। ডি জেড এক্সে কী থাকে, জেড অক্ষ এবং এক্স অক্ষ বরাবর থাকে, এক্স অক্ষের তল বরাবর থাকে। আর ডি এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার থাকে, ডি এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের উপর দিয়ে অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, এরা কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস, এটাও অ্যালং দ্য অ্যাক্সিস। আমাদের জানতে চাইছে কোনটা, ডি কক্ষকগুলির জোড়গুলির মধ্যে কোনটির ইলেকট্রন ঘনত্ব অক্ষ বরাবর থাকে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর থাকে। তাই উত্তরে আমাদের অপশান বি হবে আমাদের উত্তর। নেক্সট কত, 9 নম্বর বলছে নিচের কোনটি হাইজেনবার্গের অনিশ্চয় নীতির গাণিতিক রূপকে প্রকাশ করে না? তা হাইজেনবার্গের যে গাণিতিক রূপ, হাইজেনবার্গ বলেছেন কোনো একটি মানে খুব দ্রুত গতিবেগ সম্পূর্ণ কোনো একটি ইলেকট্রন কণার ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ভুলভাবে মেজার করা সম্ভব নয়। যদি আমরা তার অবস্থানের মাপটা আমরা নির্ভুলভাবে মাপতে চাই, তবে তার গতিবেগ বা ভরবেগের মান আমরা নির্ভুলভাবে করতে পারবো না। আর নির্ভুলভাবে তার গতিবেগ অথবা ভরবেগের সময় নির্ভুলভাবে অবস্থান মেজার করা সম্ভব নয়। তো এই যে হাইজেনবার্গের তত্ত্ব, এর গাণিতিক রূপ রয়েছে অনেকগুলি। তোমাদের এখানে যে 4টা অপশন রয়েছে, আমাদের কোনটি এর গাণিতিক রূপকে প্রকাশ করে না? প্রকাশ করে না কোনটা হবে, অপশান ডি হবে উত্তর 9 নম্বর কোশ্চেনের, যে ডেল ই ইন্টু ডেল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এটা প্রকাশ করে না, এটা হচ্ছে উত্তর। নেক্সট 10 নম্বর প্রশ্নে কি বলেছে, আইসোইলেকট্রনীয় সিএল মাইনাস এ আর Ca2+ এর আকার প্রভাবিত হয় কার দ্বারা? এর আকার প্রভাবিত হয় কার দ্বারা? অপশান এতে বলছে যোজ্যতা কক্ষের মুখ্য কণার সংখ্যা দ্বারা। অপশান বিতে বলেছে বহিস্থ ভূকক্ষের ইলেকট্রন মিথস্ক্রিয়ার জন্য। আর সিতে বলেছে নিউক্লিয়াসের আধানের জন্য। আর ডিতে বলেছে কি, ডিতে বলেছে কোনোটি নয়। তোমাদের এখানে উত্তর হবে কোনটা, আর উত্তর হবে অপশান সি, যে নিউক্লিয়াসের আধান এর আকারকে কন্ট্রোল করে, নিউক্লিয়াসের আধান হবে উত্তর। নেক্সট কোশ্চেন 11 নম্বর। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কই 11 হ্যাঁ, অন্যান্য প্রভাবক সমান থাকলে ড্যাশ থেকে ইলেকট্রন অপসারণ করলে আয়ন ভ্রমণ সর্বোচ্চ হয়। তো বলছে যদি অন্যান্য প্রভাবক যে বিষয়সমূহ যদি একই রকম থাকে, কোন উপকক্ষ থেকে ইলেকট্রন বের করতে বাইরে থেকে আমাকে বেশি এনার্জি দিতে হয়, এস কক্ষ, পি কক্ষ, ডি কক্ষ, এফ কক্ষ? তবে এর উত্তর হবে যে কক্ষকের আবরণের ক্ষমতা সব থেকে বেশি, যে কক্ষের আবরণের ক্ষমতা সব থেকে বেশি, অর্থাৎ যে কক্ষটি নিউক্লিয়াসের সব থেকে কাছে থাকে, সেই কক্ষকের ক্ষেত্রে উত্তর হবে, তার উত্তর অপশান এ, এস কক্ষক। নেক্সট কোশ্চেন নম্বর 12। কোশ্চেন নম্বর 12 কি বলেছে, নিচের প্রদত্ত ধর্মের সাপেক্ষে কোনটি সঠিক নয়? অপশান এতে বলছে NH3 লেস দ্যান PS3 লেস দ্যান ASH3 এর আণবিক ধর্মের এটা সঠিক ক্রম, তো এটা সঠিক উত্তর। এ নম্বর কি বলেছে, এটা সঠিক। বিতে কি দেওয়া আছে, বি এবং সি এর প্রথম আয়নন বিভাগ এর ক্রম দেওয়া আছে, তবে এটা হবে ভুল, বি হবে ভুল। 3 আছে দেখার দরকার নেই, এগুলো তোমরা দেখে নিও। নেক্সট কত, 13 নম্বর। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে বি, সি, এন এবং ও এর প্রথম ইলেকট্রন আসক্তির পর্যায়ক্রম কোনটা? কার? সি, এন ও এ এর কি বলেছে, ইলেকট্রন আসক্তির পর্যায়।
এর ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কী হবে কতটা, এন এর সব দিকে কম, তারপরে সি, তারপরে ও। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। কারণ কি, এর যে ইলেকট্রন থাকে কত 2p4, এর থাকে কত 2p2, আর এক্ষেত্রে কত 2p3। আর এদের পরমাণু ক্রমাঙ্কের ক্রম কত, নাইট্রোজেন পরমাণু 7, কার্বনের 6, অক্সিজেনের 8। আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বাম থেকে ডানে গেলে কী হয়, বাম থেকে ডানে গেলে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে পরমাণুর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধির সাথে সাথে তার ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। তাই উত্তর হবে আসলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। কিন্তু এটা হয় না, কারণ বলছে কার্বন নাইট্রোজেনে যে ইলেকট্রনটা ঢুকে সেটা কোথায় ঢোকে 2p3-তে। এটি কী ছিল, 2p3 হচ্ছে সুস্থিত স্টেবল অবস্থায় ছিল। এই স্টেবল অবস্থায় যদি ইলেকট্রন বাইরে থেকে প্রবেশ করে সেটা আনস্টেবল হয়ে যাবে। কিন্তু 2p2-এ অর্থাৎ কার্বনে ইলেকট্রন ঢুকলে সেটি সুস্থিত ইলেকট্রন পেয়ে যাবে, তাই এটি ইলেকট্রন সহজেই নিয়ে নেয়, এটি সহজে ইলেকট্রন নেয় না। তাই আমাদের ক্রম হচ্ছে, এটা হচ্ছে সঠিক ক্রম। নেক্সট কত নম্বর, 14। নেক্সট হচ্ছে কত নম্বর কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে একটু। বলেছে যে বিবৃতি দেওয়া আছে O3 এর লুইস গঠন দেওয়া আছে, তার কারণ বলেছে O3 অণুতে 1, 2 এবং 3 অক্সিজেন পরমাণুর কার্যকারী আধান যথাক্রমে +1, 0 ও -1, যথাক্রমে +1, 0 এবং -1। তো আমাদের এখানে কি হবে, ওটা O3 তো লুইস স্ট্রাকচার আমরা দেখতেই পাচ্ছি, এটা লুইস স্ট্রাকচার। তবে এর ফর্মাল চার্জের মান কত হবে আমরা একটা বের করে চেক করি। আমরা 2 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা চেক করি, কার ক্ষেত্রে, অক্সিজেন নাম্বার 2 অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে ফর্মাল চার্জ মানে এফসি কার্যকরী আধান চেক করি, কী পাবো আমরা, কার্যকরী আধানের সূত্র হচ্ছে হাফ ইন্টু কি, কার্যকরী আধানের সূত্র হচ্ছে হাফ নয়, V-N-B/2। এটা হচ্ছে কার্যকরী আধান বা ফর্মাল চার্জের সূত্র। এখানে ভি হচ্ছে যদি এটি মুক্ত অবস্থায় থাকতো, অর্থাৎ অক্সিজেন যদি মুক্ত অবস্থায় থাকতো তবে তার শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকতো, আর শেষ কক্ষে থাকতো ইলেকট্রন 6টা। যদি অক্সিজেন মুক্ত অবস্থায় থাকতো তবে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 6। যদি অক্সিজেন মুক্ত অবস্থায় থাকতো অর্থাৎ শেষ কক্ষে ইলেকট্রন ছিল 6টা। এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে লোন পেয়ারের ইলেকট্রন, টোটাল লোন পেয়ারের ইলেকট্রন কত 4টা, মাইনাস বি কত, বন্ধন জোড়ের ইলেকট্রন 2 × 2/2 কত হলো 0। তো মাঝেরটা 0 আসবে, এবার তোমরা বাকি দুটো চেক করে দেখবে সবগুলো মিলে যাবে। তো এই হচ্ছে বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক, চেক করে দেখবে। তবে উত্তর কী আসলো, 14 নম্বর কোশ্চেনের উত্তর আসলো অপশান এ। নেক্সট 15। নেক্সট কত নম্বর না, 15 নম্বর প্রশ্ন। NO3+, NO3- ও NH4+ আয়নে এন পরমাণু সংকরণ অবস্থা কী কী হবে। কার কার বলেছে, NO2+, বিতে কি বলেছে NO3-, সিতে বলেছে কি NH4+। এদের সংকরণ অবস্থা চেক করলে আমরা পেয়ে যাবো কী কী হবে। তো এর সংকরণ অবস্থা H = কত হবে, হাফ, হাইড্রোজেনের 5 যোগ কত, যোগ হবে না, বিয়োগ 1 হবে কারণ একটা ক্যাটায়ন, তবে কত হচ্ছে 2 হলে SP। এটা কত হবে, H = হাফ, এন এর মান কত 5 যোগ 1, তো কত হচ্ছে 3 SP2। এটা কত হচ্ছে H = হাফ, এন এর ভ্যালু কত 5, 4টে একযোজি +-1, তো কত 8/2 সমান কত 4 হলে SP3। এটা হলো অ্যান্সার। তো উত্তর আসলে আমাদের কি SP2, SP3, এটা ক্রম অনুসারে থাকলো। উত্তর কথা হচ্ছে SP2, SP3 অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কত নম্বর, 16 নম্বর প্রশ্ন। কত নম্বর, 16। 16 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো, নিচের কোন ক্ষেত্রে সিগমা হাইড্রোজেন বন্ধনের শক্তি সর্বাধিক। নিচের কোন ক্ষেত্রে কী বন্ধনের, হাইড্রোজেন বন্ধনের শক্তি সব থেকে বেশি হয়। আমরা জানি হাইড্রোজেন বন্ধনের যে শক্তি সেটা কার্বন, অক্সিজেন এবং নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন এদের সাথে যুক্ত হাইড্রোজেনিক শুধুমাত্র কিসে হাইড্রোজেন বন্ধন অংশগ্রহণ করে। তো কার ক্ষেত্রে সবথেকে বেশি হবে, যদি হাইড্রোজেন বন্ধন এফ এর সাথে হয় তার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের শক্তি সবথেকে বেশি হয়, অর্থাৎ FH আর এইচটা যদি পাশের এফ এর সাথে যুক্ত থাকে, এই যে হাইড্রোজেন বন্ধনের এনার্জি সব থেকে হাই হবে। নেক্সট কোশ্চেন নম্বর 17। 17 নম্বর প্রশ্নে কী বলেছে, 17 নম্বর প্রশ্ন ভালো করে দেখো। বলেছে যে জলের স্ফুটনাঙ্ক HF এর অপেক্ষা উচ্চতর। জলের স্ফুটনাঙ্ক H অপেক্ষা বেশি, তার কারণ কি। অপশানে বলছে জলে
হাইড্রোজেন বন্ধনগুলির অধিক শক্তিশালী হয়। 2 নম্বর হচ্ছে এইচএফ এর এস বন্ধনগুলি অধিক শক্তিশালী হয়। ডিতে কি বলে, সিতে কি বলছে, এইচএফ এ এইচ বন্ধনের সংখ্যার তুলনায় অধিক, আর ডিতে বলছে জলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যার তুলনায় অধিক। তো উত্তর হবে অপশান ডি, জলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কী হয়, অধিক হয়। কারণ জলের একটা অণু 4টে হাইড্রোজেন বন্ধন করে, জলের একটা অণু কী করে, একটি অণু 4খানা হাইড্রোজেন বন্ধন করে, 4টে এইচ বন্ড করে। নেক্সট কত, 18 নম্বর প্রশ্ন কি বলেছে যে দেখো, যে কোন কক্ষকগুলির অভিলোপনে সিগ্ম বন্ধন গঠিত হয়। তো সিগ্ম বন্ধন গঠিত হবে কোন কক্ষকের, পিএক্স পিএক্স, পিওয়াই পিওয়াই, না পিজেড পিজেড এবং পিজেড পিএক্স। এই যে 4টে দেওয়া আছে, এর মধ্যে কার ক্ষেত্রে, কার অভিলোপনের ক্ষেত্রে সিগ্ম বন্ধন গঠিত হবে। আমরা জানি সিগ্ম বন্ধন গঠিত হয় মুখোমুখি অভিলোপের ক্ষেত্রে। যে পি অরবিটাল লোকগুলো মুখোমুখি আসবে তার ক্ষেত্রে কী গঠন হবে, সিগ্মা বন্ধন গঠিত হবে। তাই উত্তর হবে পিজেড, পিজেড সিগ্মা বন্ধন তৈরি করে। তোমরা পিএক্স পিএক্সও বলতে পারো, সেটা উত্তর হবে, হবে না তার, হ্যাঁ পিএক্স পিএক্সও হবে সিগ্মা বন্ধন, পিজে ওয়াই হবে। তো কত নম্বর, 19 নম্বর প্রশ্ন। এই যে 3টে অপশান আছে, তার মধ্যে তোমরা যে কোনো একটা করতে পারো। 19 কী বলেছে, CH3Cl, CH2Cl2, CH3Cl3 এবং CH3Cl4 যৌগগুলির দ্বিমেরু ভ্রামকের সঠিক ক্রম কী। সব থেকে কার দ্বিমেরু ভ্রামকের মান বেশি, এর মধ্যে সব থেকে দ্বিমেরু ভ্রামকের মান বেশি হয় CH3Cl3। সব থেকে দ্বিমেরু ভ্রামকের মান বেশি হয় কার, না CH3Cl এর দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি। তারপরে কার হয়, CH2Cl2। তার ক্ষেত্রে কার হয়, তার ক্ষেত্রে CH3Cl3 হয়, এবং নেক্সট সব থেকে কম হয় CCl4 এর দ্বিমেরু ভ্রামক। যেহেতু উত্তর। নেক্সট কত, 20। নেক্সট কত নম্বর, 20 নম্বর প্রশ্ন। ভালো করে পড়ো। 20 নম্বর প্রশ্ন বলেছে, CaCl দ্বিকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠনের মাধ্যমে কেলাসিত হয়। CaCl কি হয়, দ্বিকেন্দ্রিক ঘনকাকার একক কোষ গঠনের মাধ্যমে কেলাসিত হয় যদি একক কোষের কিনারার দৈর্ঘ্য f হয়, তবে সঠিক সম্পর্ক কোনটি। তাই সঠিক সম্পর্ক কী হবে, যদি এটা বলেছে কি দেহকেন্দ্রিক কোষ, দেহকেন্দ্রিক মানে কি বিসিসি জানি আমরা, বিসিসির একক কোষে কণা সংখ্যা কত হয়, কণা সংখ্যা থাকে 2টো। আর বিসিসির ক্ষেত্রে কী হয়, বিসিসির ক্ষেত্রে 4r, 4r সমান কত হয়, এর কর্ণের সাথে সমান হয়, কার, ঘনকের কর্ণের সাথে সমান হয় 4r। ঘনক কোনটা, এটা ঘনক। বিসিসি মানে কি, মাঝে একটা আছে, এই সেন্টারের সাথে এই সেন্টারে কি থাকবে, এটা টাচ থাকবে, অর্থাৎ কর্ণ বরাবর কি থাকবে, কর্ণ বরাবর কণাগুলো পরস্পরের টাচ করে থাকবে। অর্থাৎ 4r = √3a। এখান থেকে 2r সমান কত পাবো, √3 2a। 2r কেন লিখলাম, কারণ 2r মানেই কত, r অফ CS প্লাস এবং r অফ CS মাইনাসের যোগ, CL মাইনাসের যোগফল। এটা হচ্ছে 20 নম্বর কোশ্চেনের উত্তর। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো ভালো করে। বলেছে যে বিবৃতি এ চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা অষ্টস্থলকীয় ফাঁকের সংখ্যায় দ্বিগুণ, এটা ঠিক। বিবৃতি এ কি, বিবৃতি হচ্ছে ঠিক। আর কি বলেছে, আর বলেছে যে চতুস্থলকীয় ফাঁকের আকার অষ্টস্থলকীয় ফাঁকের অর্ধেক, এটা ভুল। উত্তর হবে কত, এ ঠিক আর ভুল। অপশন হচ্ছে সি, 21 নম্বর। নেক্সট 22তে কি বলেছে দেখো, বলেছে যে NH3, H2O2 এবং CO2 এর ভ্যান ডার ওয়াল ধ্রুবক এর মান যথাক্রমে 4.17, 0.244, 1.36 আর 3.369 এর কোনটিকে সহজে তরলে পরিণত করা সম্ভব। আমরা জানি ভ্যান ডার ওয়াল ধ্রুবকের মান যত বেশি হবে, এটিকে খুব সহজেই আমরা কী করতে পারবো, তরলে পরিণত করতে পারবো। তাই উত্তর হবে আমাদেরকে NH3, অ্যামোনিয়াকে খুব সহজে তরলে পরিণত করা যায়। যে এই যে ভ্যান ডার ধ্রুবকের মান কম হলে বলে হতে পারে, আবার আমরা আরেকটাভাবে ব্যাখ্যা করতে পারি কি, NH3-র মধ্যেই একমাত্র স্ট্রং হাইড্রোজেন বন্ধন দেখা যায় এবং স্ট্রং ডাইপোল ইন্টারাকশন দেখা যায়। এর জন্য এটিকে খুব সহজেই তরলে পরিণত করা সম্ভব। কি থাকে এর মধ্যে ডাইপোল ও ডাইপোল আকর্ষণ বল দেখা যায়। আকর্ষণ বল যেহেতু এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে, সেজন্য অ্যামোনিয়াকে খুব সহজেই তরলে পরিণত করা যায়। নেক্সট 23 কি বলছে, সম উষ্ণতায় ড্যাশ গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল সব থেকে বেশি।
কী বলছে, গড় বর্গের CRMS বেগের মান জানতে চাইছে। এটা কত হয়, √3RT/m, এটা হচ্ছে সূত্র। CRMS মান √3RT/m। তবে চাপ উষ্ণতায় মানে পি এর মান এবং আর এর মান ধ্রুবক, টি এর মান স্থির থাকলে CRMS কার উপর নির্ভর করে, CRMS ভ্যারেজিয়াস 1/√m আমরা বলতে পারি। √m মানে কি, আণবিক ভরের বর্গমূল হচ্ছে CRMS বেগের ব্যস্ত সম্পর্ক। তো এখান থেকে আমরা কি বলতে পারি, কি জানতে চাইছিল এখান থেকে আমাদের, যে কার গড় বর্গের বর্গমূল সব থেকে বেশি, তবে যার ভর সব থেকে কম, অর্থাৎ H2 এর ভর সব থেকে কম, তাই এর বেগ সব থেকে বেশি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 24 একটা স্তম্ভ দিয়েছে, বলেছে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড কে হবে, ইলেকট্রন অধিক্য বিশিষ্ট হাইড্রাইড, এই চারটের মধ্যে কে হবে। বলেছে যথাযথ ইলেকট্রন বিশিষ্ট হাইড্রাইড কে হবে আর লবণাক্ত হাইড্রাইড কে হবে। তো 1-এর সাথে কে যাবে, 2-এর সাথে কে যাবে, 3-এর সাথে কে যাবে আর 4-এর সাথে কে যাবে, এই তো কোশ্চেন। 4-এর সাথে কে যাবে। দেখো এর মধ্যে আমরা সব থেকে কমন বলছে যথাযথ ইলেকট্রন বিশিষ্ট হাইড্রাইডকে মিথেন, মিথেনের যথাযথ হাইড্রাইড রয়েছে CH4। তারপর হচ্ছে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড কোনটা, ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড বা ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড হচ্ছে B3H6। তারপরে 2 নম্বর কি বলেছে, যে 2 নম্বরটায় আছে কি, ইলেকট্রন অধ্যক্ষ বিশিষ্ট হাইড্রাইড, অধ্যক্ষ কার থাকে, অধ্যক্ষ মানে বেশি, MgH2। আর অপশান ডি উত্তর হবে HF, হাইড্রোজেন বন্ধন দেখা যায়, আর লবণাক্ত হাইড্রাইড, এটা হচ্ছে উত্তর। নেক্সট কত, 25। নেক্সট কোশ্চেন নম্বর 25 কি বলেছে দেখো একটু ভালো করে। 25 নম্বর প্রশ্ন বলেছে বিবৃতি এবং বিবৃতি 1, বিবৃতি 2। বিবৃতি 1 বলছে কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রক্সাইড এ ক্ষারে দ্রবীভূত হয় না। আর বিবৃতি 2 কি বলেছে 25 নম্বর কোশ্চেনের, যে বিবৃতি 1 কি বলেছে, এ বা বিবৃতি 1 বলতে পারি আমরা। বিবৃতি 1 হচ্ছে কত, বিবৃতি 1 হচ্ছে ভুল। বলছে যে ক্ষারীয় মৃত্তিকার ধাতুগুলির হাইড্রক্সাইড ক্ষারে দ্রবীভূত হয় না, তো এটা ভুল। আর 2 নম্বর বিবৃতিতে কি বলেছে, বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির হাইড্রক্সাইডের জলে দ্রাব্যতা শ্রেণী বরাবর উপর থেকে নিচে ক্রমশ বৃদ্ধি পায়, এটা ঠিক। তো উত্তর আসলে অপশান এ। নেক্সট কত, 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন কি বলেছে, ড্যাশ চোটটি যথাক্রমে সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের শিখা উৎপন্ন করে। সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য শিখা উৎপন্ন করে কি LI, সর্বোচ্চ করে কি LI আর সর্বনিম্ন করে কি CS। তো উত্তর হবে LI, CS। উত্তর হচ্ছে কোনটা, LI, CS কোথায় আছে, LI, CS আছে অপশান সিতে। নেক্সট কত, 27 নম্বর প্রশ্ন। 27 কি বলেছে, নিচের কোনটি ব্যারাইটা দ্রবণ নামে পরিচিত। ব্যারাইটা কোনটা, 27-এর অপশান এ হচ্ছে ব্যারাইটা, এটা অ্যান্সার। নেক্সট 28 কি আছে, বলছে ক্ষারীয় মাধ্যমে H2O2 নিম্নলিখিত কোন বিক্রিয়া বা বিক্রিয়াগুলি সম্পূর্ণ করে। 1 নম্বরে কি বলেছে, Mn2+ থেকে Mn4+ করে। 2 নম্বর বলেছে Mn কি করতে পারে, বলেছে Mn2+। 2 নম্বরে আছে I2 থেকে I2I-, সিতে বলেছে PbS থেকে PbSO4 করতে পারে। উত্তর হবে আমাদের এ, অর্থাৎ Mn2+ কে Mn4+ নিয়ে যেতে পারে। আর কি করতে পারে, বি I2 কে করতে পারে কি I- করতে পারে, এই দুটো করতে পারে কি H2O2। তো এটা হচ্ছে অ্যান্সার আমাদের, এবং বি, অপশান বি একটা। নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, গ্রুপ 13 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রমটি লেখো। তো গ্রুপ 13 মৌলের পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম কী হবে, গ্রুপ 13 মৌলের পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম হবে বি, তারপর নিচে আছে গ্যালিয়াম, তারপর হবে অ্যালুমিনিয়াম, তারপর হবে কি ইন্ডিয়াম, তারপর হবে থ্যালিয়াম। এ হচ্ছে গ্রুপ 13 মৌলের কি, গ্রুপ 13 মৌলের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। নেক্সট কত, 30 নম্বর প্রশ্নে কী বলেছে, লুইস অ্যাসিড হিসেবে কোনটি সবচেয়ে বেশি ক্ষমতা। তো এই ধরনের কোশ্চেন তোমরা দেখেছো নিশ্চয়ই, হাইড্রো যে হ্যালাইড যেগুলো আছে, ব্রোমাইড হ্যালাইড মানে বিআরের যে হ্যালাইডগুলো, তার মধ্যে কার লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি, কার লুইস সব থেকে বেশি, Bi3 লুইস অ্যাসিডিটি সব থেকে বেশি। কারণ Bi3-র বি কি ইলেকট্রন ঘাটতি রয়েছে, সে তার জন্য কী বলছে ইলেকট্রন লোন পেয়ার নিতে পারে। যেহেতু আয়ের আকার অনেক বেশি কার থেকে বি এর তুলনায়, তাই বি এর সাথে আয়ের ব্যাক বন্ডিং দেখা যায় না, পিপাই ব্যাক বন্ডিং দেখা যায় না। এটা হচ্ছে উত্তর। নেক্সট কত, 31 নম্বর প্রশ্ন। নেক্সট কত, 31 কি বলেছে, যে
সি বন্ধন দৈর্ঘ্যের সর্বাধিক যে অনুতে কোন অনুতে সিসি বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি হয়? সিসি বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি হয় হীরকে। সিসি বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি হয় কার মধ্যে? হীরার মধ্যে, হীরক। নেক্সট কত নম্বর কোশ্চেন? 32 নম্বর। কি বলেছে? কাচের মতো স্বচ্ছ সোহাগা গুটিতে কে থাকে? তার কাচের মতো স্বচ্ছ সোহাগা গুটিতে থাকে কে? কাচের মতো স্বচ্ছ গুটিতে থাকে অপশান ডি NaBO2 যোগ B2O3। নেক্সট 33 নম্বর প্রশ্নে কী বলেছে? 33-তে ডাইবোরেন সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? ডাইবোরেন সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? অপশানে বলছে 4টে প্রান্তিক PH এর বন্ধন হলো 2C2E বন্ধন। এটা কী হবে? এটা সত্য হবে। 2 নম্বর কী বলছে? 4টি প্রান্তিক H পরমাণু 2টি বোরন পরমাণু একই সমতলে অবস্থান করে, এটাও সত্য। বলছে 2টি বোরন পরমাণু sp2 সংকরায়িত অবস্থায় থাকে। তবে কোন সত্যি সঠিক নয়? এটি সঠিক নয় ডাইবোরনে। তারপরে 2টি থ্রি সেন্টার 2 ইলেকট্রন বন্ধন বর্তমান। তো অপশান কি? অপশান ডি হচ্ছে সঠিক নয়। অপশান সি হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট কত নম্বর? 33 গেল। নেক্সট হচ্ছে 34। আমি এখানে করে দিই, দেখো 34 কি বলেছে? ফ্রোমাইট কোনটি? ফ্রোমাইট হচ্ছে অপশান এতে যে দেওয়া আছে ওটা হচ্ছে ফ্রোমাইট। অপশান এতে কী দেওয়া আছে? Al2SO4 যোগ NaHCO3 কে ফ্রোমাইট বলে। নেক্সট লাস্ট কোশ্চেন রয়েছে। লাস্ট কোশ্চেন এখানে আমি করে দিচ্ছি 35 নম্বর প্রশ্ন। এখানে দেখে নাও 35 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে প্রধান যে কারণটির জন্য CCl4 এর তুলনায় SiCl4 সহজে আদ্রবস্তিত হয় সে কারণটি কি? অপশানে বলেছে SiCl বন্ধনটি CCl বন্ধন অপেক্ষা দুর্বল। SiCl4 সহজে H বন্ধন গঠন করতে পারে। SiCl4 হলো সমযোজী যৌগ। আর দ্বিতীয় বলেছে কি? ফাঁকা ডি উপকক্ষের উপস্থিতির জন্য SI তার সর্বঙ্ক সংখ্যাকে 4-এর বেশি বৃদ্ধি করতে পারে। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশান ডি। কারণ SI কি থাকে? SiCl4 এর SI এ ডি উপকক্ষ থাকার জন্য এর সর্বঙ্ক সংখ্যা 4-এর বেশি করতে পারে। তাই এগুলো আমাদের কোশ্চেন, মডেল কোশ্চেন নাম্বার কত? মডেল নাম্বার 8। যাদের ভিডিও স্ক্রিন ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কমেন্ট ফিডব্যাকে অবশ্যই জানাবে। এবং যারা চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। এই চ্যানেলে তোমাদের ক্লাস 10, ক্লাস 11 এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য